দেশের স্বাধীনতা আনতে নিঃস্বার্থ দেশপ্রেমী হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, নয়তো ইংরেজদের হাতে অকথ্য অত্যাচারে প্রাণ দিয়েছিলেন। তবুও কিন্তু ইতিহাসের পাতায় স্থান হয়নি বহু নিঃস্বার্থ দেশপ্রেমীদের, বহু সংগ্রামী উপেক্ষিত ও বঞ্চিত। আজ আমি আপনাদেরকে শোনাব সেই বঞ্চিত এক স্বাধীনতা সংগ্রামীর জীবন কাহিনী, যার যৌনাঙ্গে ব্রিটিশরা 2 বাটি লঙ্কা বাটা ছিটিয়ে দিয়েছিল। হ্যাঁ, এমনটাই সত্যি। এক নির্মম ও নৃশংস অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। তিনি আর কেউ নন, ভারতের অগ্নিকন্যা ও বাংলার প্রথম রাজবন্দী ননিবালা দেবী। ননিবালা দেবীর জন্ম 1888 সালে হাওড়া জেলার বালিতে। তার পিতা ছিলেন সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় আর মাতা ছিলেন গিরিবালা দেবী। তৎকালীন সময়ে আমাদের সমাজে মহিলাদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। নারীদের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা তেমন ছিল না। নিয়মের গণ্ডি শিখরে ননিবালা দেবীর ক্ষেত্রে তারও ব্যতিক্রম হলো না। 1899 সালে মাত্র 11 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের 5 বছরের মাথায় 1904 সালে তার স্বামী মারা যান। ননিবালা দেবীর বয়স মাত্র তখন 16। স্বামীহারা নাবালিকা ননিবালা দেবীর জায়গা হলো বাপের বাড়িতে। 19 শতকের সময়ে বিধবা মহিলা হওয়া সত্ত্বেও নিজের চেষ্টায় পড়াশুনো শিখেছিলেন তিনি। সে সময় চারিদিকে চলছে অরাজকতা, ব্রিটিশদের চরম অত্যাচার। চোখের সামনে এমন নির্মম অত্যাচার দেখে গোপনে নাম লেখালেন বিপ্লবী দলে। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবে দীক্ষা নিয়েছিলেন তিনি। অমলেন্দু চ্যাটার্জি ছিলেন ননিবালা দেবীর সম্পর্কে ভাইয়ের ছেলে। বিপ্লবের দীক্ষামন্ত্র মাথায় নিয়ে দেশকে ভালোবেসে বিপ্লবীদের হয়ে তিনি নানান ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব নিতে শুরু করেন। শুধু তাই নয়, দক্ষতার সাথে সেই কাজ সম্পন্ন করার চেষ্টা করতেন। কিন্তু তার আচার ব্যবহারে এতটুকুও বোঝার জো নেই যে তিনি একজন বিপ্লবী দলের সক্রিয় সদস্যা। বিপ্লবীদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য তিনি ছিলেন ভায়া বা মিডিয়া। বহু অস্ত্রশস্ত্র নিজের কাছে লুকিয়ে রাখতেন, আবার গোপনে বিপ্লবীদের কাছে পৌঁছেও দিতেন। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। বাঘা যতীন ও রাসবিহারী বসুর মতো বাঘা বিপ্লবীদের মিলিত চেষ্টায় দ্বিতীয় সিপাহী বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। বিপ্লবী রাসবিহারী বসু ভারতবর্ষ ত্যাগ করেন। আর এদিকে 10ই সেপ্টেম্বর 1915 সালে বালেশ্বরের যুদ্ধে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন শহীদ হন। বাংলার মুক্তিসূর্য যেন অচিরেই অস্তমিত হতে লাগল। তবে তার সাথীরা শহীদ বাঘা যতীনের স্বপ্ন পূরণ করার জন্য সেই গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। 1915 সালের সেপ্টেম্বর মাসে ভারত জার্মান যোগাযোগ এবং তার পরপর বিভিন্ন ঘটনার খবর পেয়ে সেই সম্পর্কে পুলিশ কলকাতা শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি করতে যায়। তল্লাশির সময় এই প্রতিষ্ঠানের এক সক্রিয় বিপ্লবী অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু সঙ্গী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। বৈপ্লবিক শিক্ষাগুরু অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস হুগলির রিসলাতে আশ্রয় দিয়ে রাখলেন ননিবালা দেবী। রামচন্দ্র মজুমদার গ্রেপ্তারের সময় মাউজার পিস্তলটি কোথায় রেখে গেছেন সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি, কিন্তু সে সময় পিস্তলটা খুব জরুরি ছিল। কিন্তু কিভাবে এর সন্ধান জানা যাবে তা নিয়ে চলল বিপ্লবীদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। আলোচনার মধ্যে দিয়ে একটা সুস্থ সমাধানের পথ বেরিয়ে এলো। জেলে ঢুকে রামচন্দ্র মজুমদারের সঙ্গে দেখা করে পিস্তলের কথা জানতে চললেন বাংলার দুঃসাহসী এক বিধবা ননিবালা দেবী। তৎকালীন সমাজ ব্যবস্থায় রক্তচক্ষুকে উপেক্ষা করার মতো দুঃসাহস কোথাও কোনো নারীর ছিল না। কিন্তু বিধবা ননিবালা দেবী সমাজের নিয়মের গণ্ডিকে বুড়ো আঙুল দেখিয়ে মাথায় সিঁদুর পরে রামচন্দ্রের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে দেখা করতে এলেন। 1915 সাল নাগাদ এক বিধবা মহিলার ক্ষেত্রে এমনভাবে সিঁদুর পরাটা ছিল মৃত্যুর সমান। তিনি জানতেন যদি ধরা পড়েন সমাজ তাকে মেনে নেবে না, কারণ তৎকালীন সমাজ ব্যবস্থার সাথে বর্তমান সমাজের মধ্যে ছিল বিস্তর ফারাক। সেই ভয়কে তিনি আমল দেননি। বিধবা ননিবালা দেবী সধবার সাজে সিঁদুর পরে এক গলা ঘোমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন জেলে। পুলিশের চোখ এড়িয়ে পিস্তলের সন্ধান নিয়ে বেরিয়ে এলেন প্রেসিডেন্সি জেল থেকে। এমন দুঃসাহসিক কাজ
বর্তমান সময়ের নারীরাও করতে পারবে কিনা সন্দেহ আছে। তিনি সেকালের বিধবা মহিলা হয়েও এই দুঃসাহসিক কাজ করেছিলেন দেশের জনগণের স্বার্থে। তবে এ মিথ্যা বেশি দিন চেপে রইল না। সত্য সামনে এলো। পুলিশ অনেক পরে জানতে পারল যে ননিবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী নন। কিন্তু এটা জানতে পারেননি যে তিনি রিসরাতে আশ্রয় দিয়েছিলেন। পুলিশের নজর এড়াতে 1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে পুনরায় বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তবে এখানেও সমস্যা দেখা দিল। বাড়ি ভাড়ার ক্ষেত্রে মহিলা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না তখন। অগত্যা আবার ডাক পড়ল ননিবালা দেবীর। শুধু তাই নয়, বিপ্লবী ভোলানাথ চ্যাটার্জি সাথে করে এনেছিলেন তার বড় পিসিকে। এই বড় পিসি ও ননিবালা দেবী দুটো আলাদা আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন পলাতক বিপ্লবীদের। গোপনে সেই বাড়ি দুটিতে আশ্রয় নিয়েছিলেন পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলা চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তীরা। এদের প্রত্যেকের মাথার দাম 1000 টাকা করে ঘোষণা হয়েছিল। সারাদিন এরা দরজা বন্ধ করে ঘরে থাকতেন আর রাতে নিশাচরের মতো বেরিয়ে পড়তেন। পুলিশ এসে পড়লে এই পলাতক বিপ্লবীরা নিমেষেই ভ্যানিশ হয়ে যেতেন। এইভাবে চন্দননগরে বিভিন্ন জায়গায় কয়েকটি বাড়িতে পুলিশ তল্লাশি চালালো। বিপ্লবীরাও অনায়াসে পালিয়ে গেল। আর তারা পালানোর পর ননিবালা দেবীকে চন্দননগরে রাখার নিরাপদ হলো না। কারণ সেই মুহূর্তে পুলিশ তৎপর হয়ে উঠেছিল ননিবালা দেবীকে গ্রেপ্তার করার জন্য। ননিবালা দেবীর বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ বালি থানাতে নিয়ে গিয়ে 10টা থেকে 5টা অবধি বসিয়ে রেখে জেরা করতেন ননিবালা দেবীর খবর পাওয়ার জন্য। একবার এদিক তো একবার অন্যদিক, এইভাবে পালিয়ে পালিয়ে চলতে থাকলো ননিবালা দেবীর জীবন। কিন্তু এবার সুযোগ এলো একটু অন্যভাবে। তার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। সেই বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন বিপ্লবী ননিবালা দেবীকে সঙ্গে করে নিয়ে যেতে। পলাতক ননিবালা দেবী প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়াতে চলে গেলেন। এক বিধবার জীবনে এটা ছিল এক দুঃসাহসিক অভিযান। কারণ সেই সময় নারীরা ঘোমটা টেনে শুধুমাত্র সংসারের কাজে সীমাবদ্ধ থাকত। আর ঠিক সেই সময় এক বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সাথে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে গেলেন লুকিয়ে থাকতে। কিন্তু তিনি বেশি দিন এভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পারলেন না। প্রায় 16-17 দিন পর পুলিশ সন্ধান পেয়ে যখন ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে গেছে পেশোয়ার, তখন তিনি অসুস্থ। এভাবে দিনের পর দিন পালিয়ে বেড়াতে বেড়াতে কলেরাতে আক্রান্ত হন তিনি। 2 থেকে 3 দিন তিনি কলেরায় আক্রান্ত হয়ে পড়ে আছেন। পুলিশ প্রথমে তার বাড়ি ঘিরে রাখে। পরদিন পুলিশি হেফাজতে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পেশোয়ার হাজতে রাখার পর একটু সুস্থ অবস্থায় তাকে নিয়ে আসা হয় কাশীর জেলে। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। কাশীতে নিয়ে আসার কয়েকদিন পরে জেল গেটের অফিসে এনে কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে জেরা করত। কিন্তু ননিবালা দেবী কিছুতেই মুখ খুললেন না। সব অস্বীকার করতেন, বলতেন তিনি কাউকেই চেনেন না, কিছুই জানেন না। এরপর শুরু হতো জিতেন ব্যানার্জির তুই তুকারি অসভ্য ভাষায় গালিগালাজ। ননিবালা দেবী তাতেও চুপচাপ। এতদিনে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বুঝতে পেরে গেছেন যে এই মহিলা এত সহজে দম্বার পাত্রী নয়। একদিন 2 জন জমাদারনি ননিবালা দেবীকে একটা আলাদা সেলে নিয়ে গেল। দুজনে মিলে তাকে জোর করে মাটিতে ফেলে দিল। তারপর শরীরের সমস্ত কাপড় খুলে 2 বাটি লঙ্কা বাটা যৌনাঙ্গে ছিটিয়ে দিলেন। তিনি চিৎকার করতে লাগলেন এবং সমস্ত শক্তি দিয়ে লাথি মারতে লাগলেন। এক পাষণ্ড নির্মম ভাষাহীন অত্যাচার করা হলো তার সঙ্গে, যা বর্ণনা করার ভাষা বোধ হয় নেই বললেই চলে। এরপর আবার তাকে নিয়ে আসা হতো জেলগেটের অফিসে জিতেন ব্যানার্জির কাছে। শুরু হতো আবার জেরা করা। একদিকে অকথ্য অত্যাচার আর অন্যদিকে শরীরের ভেতর লঙ্কার জ্বালা। তবুও তার মুখ থেকে একটা কথা জানতে পারলেন না। এরপর কাশীর জেলে, যেখানে মাটির নিচে একটা খুবই ছোট্ট পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরি ছিল, তাতে দরজা ছিল মাত্র একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য সামান্য ঘুলঘুলিও ছিল না। সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জির নির্দেশে 3 দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে
ওই আলো বাতাসবিহীন অন্ধকার ঘরে ছেড়ে তালা বন্ধ করে আটকে রাখত, যা ছিল জীবন্ত অবস্থায় কবরখানার যন্ত্রণা ভোগ করার সমান। তবুও তার মুখ খোলাতে পারলেন না। কিছুদিন পর ওই বন্ধ ঘরে আধ ঘন্টারও বেশি, প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বন্ধ করে রাখা হলো। শুরু হলো নির্মম মানসিক অত্যাচার, স্নায়ুশক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা। তালা খুললে দেখা গেল ননিবালা দেবী জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে আছেন। অগত্যা হাল ছেড়ে দিয়ে পুলিশ ননিবালা দেবীকে কাশী থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে এলেন। ১৮১৮ সালের ৩ নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ করা হলো তার বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসেবে তিনি এলেন প্রেসিডেন্সি জেলে। সেখানে গিয়ে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। জেল কর্তৃপক্ষ, এমনকি জেলার ম্যাজিস্ট্রেট তাকে অনুরোধ করেও খাওয়াতে পারলেন না। ননিবালা দেবী বললেন বাইরে গেলে তবেই তিনি খাবেন। তাই সেই মতো প্রতিদিন সকাল ৯টার সময় তাকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা অফিসে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত। জেরাটা ঠিক চলতো এরকমভাবে, আপনাকে এখানেই থাকতে হবে, তাই বলুন কি করলে খাবেন? যা চাইব তাই করবেন? হ্যাঁ করব। আমাকে বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন, তাহলে আমি খাবো। গোল্ডি তখন শয়তানি হাসি লুকিয়ে বলে, আপনি দরখাস্ত লিখে দিন। ননিবালা দেবী তৎক্ষণাৎ একটা দরখাস্ত লিখে দিলেন। আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি কাগজের টুকরোটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দিল। সবাইকে চমকে দিয়ে হঠাৎ আহত পাখির মতো লাফিয়ে ওঠে ননিবালা দেবী সজোরে এক চড় কষিয়ে দিলেন গোল্ডির মুখে। বললেন, ছিঁড়ে যদি ফেলবেন তো আমায় দরখাস্ত লিখতে বলেছিলেন কেন? আমাদের দেশের মানুষের কি কোনো মান সম্মান নেই? দ্বিতীয় চড় মারার আগেই অন্য সিআইডিরা তাকে ধরে ফেলে। ভাবতে অবাক লাগে, প্রায় ১০০ বছর আগের এক বাল্য বিধবা মহিলার দুঃসাহস দেখে। জেলে থাকাকালীন একদিন সিউড়ির দুকড়িবালা দেবীর সঙ্গে তার পরিচয় হয়। সকলের কাছে তিনি ছিলেন মাসিমা নামে পরিচিত। দুকড়িবালা দেবী ছিলেন ভারতে অস্ত্র আইনের সাজাপ্রাপ্ত প্রথম মহিলা বন্দী। ননিবালা দেবী জানতে পারলেন সিউড়িতে দুকড়িবালা দেবী তার বাড়িতে ৭টা মাউজার পিস্তল রাখার অপরাধে তার ২ বছর সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা হয়েছে। তাকে রাখা হয়েছিল ৩য় শ্রেণীর কয়েদিদের সঙ্গে, যার অর্থ হল চোর ডাকাতের সাথে একই সেলে। অথচ রাজবন্দী হলে আলাদা সেলে রাখা হয়, কিন্তু তাদের সঙ্গে ব্যবহার করা হতো খুব খারাপ। অসম্ভব খাটানো হতো। প্রতিদিন প্রায় আধমন ডাল ভাঙতে হতো। এভাবে যে কোনো সমস্যার সমাধান কোনো মতেই হবে না, সেটা বুঝতে পেরে ননিবালা দেবী একটা মতলব স্থির করে ফেললেন যে অনশন করবেন। অনশনের ২০ দিন চলছে। আবার ম্যাজিস্ট্রেট সাহেব অনুরোধ করে বললেন, কি করলে খাবেন বলুন? ননিবালা দেবী জবাব দেন, আমার ইচ্ছামতো হবে? তিনি বললেন, হ্যাঁ হবে। তখন তিনি বললেন, তাহলে আমার রান্না করবার জন্য একজন ব্রাহ্মণ কন্যা চাই ও ২ জন ঝি চাই। ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ কন্যা কেউ আছেন এখানে? ননিবালা দেবী বললেন, আছেন, দুকড়িবালা দেবী। আচ্ছা, তাই হবে। এরপর সমস্ত নতুন বাসন ও হাঁড়িকড়ি তাকে দেওয়া হয়। ২১ দিনের পর ভাত খেলেন সেই অসামান্য দৃঢ়চেতা রাজবন্দী ননিবালা দেবী। সেই সাথে দুকড়িবালা দেবীকেও পরিশ্রমের হাত থেকে তিনি মুক্তি দিয়েছিলেন। এইভাবে ২ বছর বন্দি জীবন কাটিয়েছিলেন তারা। ১৯১৯ সালে অবশেষে ননিবালা দেবীর মুক্তির আদেশ এলো। জেল থেকে ফিরে এলেন তার পৈতৃক বাড়িতে। অথচ সেখানে ঠাঁই পেল না দেশের অন্যতম বিদ্রোহিনী নারী ননিবালা দেবী। প্রথমেই ছিল পুলিশের ভয়, আর দ্বিতীয় ছিল সামাজিক। তৎকালীন সমাজের এক বিধবা হয়ে শাঁখা সিঁদুর পরে পরস্ত্রী সাজা, আর তারপর পরপুরুষের সাথে এক ঘরে থাকা বা পেশোয়াতে যাওয়া, এসব কারণেই সমাজ তাকে মেনে নেয়নি। শুধু সমাজ নয়, তাকে গ্রহণ করেননি নিজের বাড়ির লোকজন বা কোনো আত্মীয় পরিজন। অন্যদিকে তার নিজস্ব বিপ্লবী সংগঠন বা চেনা জানা সবাই ব্রিটিশ পুলিশের অত্যাচারে শেষ হয়ে গেছে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আর ঠিক এরকম অবস্থায় উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হয়। আবার কারও মতে কোনো পূর্ব পরিচিত অনুগ্রহ করে
একটি কুঁড়ে ঘর তাকে ভাড়া করে দিয়েছিলেন হুগলিতে। সুতো কেটে রান্নার কাজ করে কোনো মতে আধপেটা খেয়ে দিন কেটেছিল এই নিঃস্বার্থ দেশপ্রেমের। সমাজ এবং নিজের আত্মীয় স্বজনদের ওপরে রাগে, দুঃখে, অপমানে তিনি সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। নিজেকে এক প্রকার লুকিয়েই রেখেছিলেন। পরবর্তীকালে কোনো দেশনেতাও তার কাছে গেলেন না। যে মহিলা নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিলেন, তিনি কোথায় হারিয়ে গেলেন সে ব্যাপারে কেউ কোনো খোঁজখবর করল না। আর সবথেকে দুঃখজনক ব্যাপার হলো, দেশ স্বাধীন হওয়ার 20 বছর পরে 1967 সালের মে মাসে তিনি মারা যান। যে দেশের জন্য তিনি এমন নির্মম অত্যাচার সহ্য করেছিলেন, স্বাধীনতার এত বছর অতিক্রান্ত হওয়ার পরেও তিনি বঞ্চিত রয়ে গেলেন। বেঁচে থাকাকালীনও এরকম একজন দেশপ্রেমীকে খোঁজখবর নেওয়ার প্রয়োজনও কেউ মনে করেননি। ইতিহাস তো দূরের কথা, তার পারিপার্শ্বিক পরিবেশও তাকে মনে রাখেননি। একটি তথ্য সূত্র থেকে জানা যায় যে কোনো এক বিপ্লবী সাথীর চেষ্টায় অথবা পরাধীন জেলের খাতায় নাম থাকায় বেঁচে থাকা অবস্থায় 50-এর দশকে 50 টাকা তিনি পেনশন পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসেবে, যদিও তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে স্বদেশীদের নিয়ে তৈরি একটি বাংলা সিনেমায়, যে সিনেমাটির নাম 42, তাকে নিয়ে কিছুটা দৃশ্য ছিল। পাওনা বলতে শুধু এইটুকুই, বিধবাদের সধবা সাজতে নেই, কিন্তু দেশের স্বার্থে সধবা সেজেছিলেন। ছোট্ট কুঠুরি পানিশমেন্ট সেলে শ্বাস নিতে না পেরে বহুবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 2 বাটি লঙ্কা বাটা তার শরীরের গোপন অঙ্গে প্রবেশ করানো হয়েছিল। এইসব নির্মম অকথ্য অত্যাচার সহ্য করেও বাংলার কোথাও তিনি সম্মানের সাথে জায়গা পাননি। স্বাধীন ভারতের বুকে এক নিঃস্বার্থ দেশপ্রেমিককে এইভাবে অনাহারে কাটাতে হয়েছিল বহুদিন। এইভাবেই অবহেলায়, নীরব অভিমানে ননিবালা দেবীর মতো বহু স্বাধীনতা সংগ্রামী পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। তো বন্ধুরা, ননিবালা দেবীর জীবন কাহিনী শুনে আপনাদের কি মনে হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও নানা ধরনের গল্প শুনতে হলে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।